সুপ্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাস বাংলাদেশে আক্রান্ত হওয়ার পর থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে করোনা ভাইরাস মহামারীর কারণে, তোমরা জানো। কিন্তু আমরা রোটারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা বিগত 20 জানুয়ারি 2021 থেকে নিয়মিতভাবে অনলাইন ক্লাস চালু করেছি এবং সেই হিসাবে আমরা গত ক্লাসে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বলেছিলাম। প্রথম ক্লাসে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্ণনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বর্ণনা করেছিলাম এবং তৃতীয় ক্লাসে শশাঙ্ক, পাল বংশ, সেন বংশ এবং সবশেষে মুসলিম শাসন প্রতিষ্ঠার সূত্রপাত পর্যন্ত আলোচনা করেছিলাম। একই সাথে পার্ট 6 প্রাচীন বাংলাদেশের গৌরব, সমাজ, অর্থনীতি, মূলনীতি এগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবং বিনোদন, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা নিয়েও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এরপর এই একই যুগের ভাষা, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি নিয়ে কথা বলেছিলাম এবং মধ্যযুগে বাংলাদেশের অবস্থান সম্পর্কে তোমাদের আলোকপাত করেছিলাম। আজকে আমরা অধ্যায় 2 বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, পার্ট 1, 2, 3 ভারত উপমহাদেশের নগর সভ্যতা নিয়ে কথা বলবো। তোমরা জানো, পৃথিবীর ইতিহাসে, মানব জাতির বসবাসের ইতিহাসে চৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা এবং ভারত উপমহাদেশের সিন্ধু সভ্যতা, এই 3টি সভ্যতাই হলো পৃথিবীর সবচেয়ে আদিতম ও প্রাচীনতম সভ্যতা। এই সভ্যতারই অংশ হিসেবে ভারত উপমহাদেশের যে সিন্ধু সভ্যতা, সেই সিন্ধু সভ্যতার অংশই আমাদের ভারত, বাংলাদেশ বা পাকিস্তানে এই অন্তর্ভুক্ত হয়েছে। এইখানে আমরা বাংলাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে পারবো, প্রাচীন সভ্যতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবো, নগর সভ্যতা সম্পর্কে হিসাবে বাংলাদেশি ওয়ারি বটেশ্বর প্রাপ্ত বিভিন্ন নিদর্শন বর্ণনা করতে পারবো, নগর সভ্যতা হিসাবে পুণ্ড্রনগরের বিভিন্ন নিদর্শন বর্ণনা করতে পারবো, এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের প্রাচীন নগর সভ্যতা সম্পর্কে বর্ণনা করতে পারবো, বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্ববোধ করতে পারবো। প্রথমে আমরা আসি ভারত উপমহাদেশের নগর সভ্যতা। ভারত উপমহাদেশের নগর সভ্যতা বলতে প্রাচীনকালে ভারত উপমহাদেশে যে সমস্ত অঞ্চলগুলোতে নাগরিকরা বা আদিকালের মানুষেরা নাগরিক জীবনযাপন করেছিল বা শহরিক জীবনযাপন করেছিল, সেই সভ্যতাকেই বলা হয় নগর সভ্যতা। ভারত উপমহাদেশের সবচেয়ে পুরানো সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। একটু আগেই তোমাদের আমি বলেছিলাম যে পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে ভারতীয় সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা এবং এই সিন্ধু সভ্যতা মূলত হলো সিন্ধু নদের উভয় তীর কেন্দ্রে খ্রিস্টপূর্ব 227 অব্দে, এটা 227 খ্রিস্টপূর্ব 27 অব্দে 2700 অব্দে ভারত উপমহাদেশের সিন্ধু, সরস্বতী, হাকরা ইত্যাদি নদ নদীর অববাহিকায় এই সভ্যতা গড়ে ওঠে। খ্রিস্টপূর্বে কী নদীগুলো হলো সিন্ধু নদী,
সিন্ধু, তারপরে সরস্বতী, ইকরা, হাকরা নদীর তীরে বা অববাহিকায়, অববাহিকায় এই সভ্যতাটা গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে এখানে এই পর্যন্ত, যে 2700 খ্রিস্টপূর্ব অব্দে সিন্ধু নদী, সরস্বতী নদী এবং হাকরা নদী, এই সব নদীর অববাহিকায় যে সভ্যতাটা গড়ে উঠেছিল সেই সভ্যতাটাই হলো সিন্ধু সভ্যতা। এই সভ্যতার বড় দুইটি নগরের একটি হরপ্পা এবং অন্যটি মহেঞ্জোদারো। এই দুইটি নগরের সবচেয়ে মজার, এই সভ্যতার প্রধান দুইটি নদী, এই সভ্যতার প্রধান দুইটি শহর এক হলো, প্রধান দুইটি শহর হলো হরপ্পা, দুই হলো মহেঞ্জোদারো। এই দুইটি শহর, এই দুইটি শহরের অস্তিত্ব আমরা পেয়ে থাকি। এবং সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। এই জন্য এর অন্য একটি নাম হলো, হরপ্পা সভ্যতা। এর অন্য নাম হরপ্পা সভ্যতা, অর্থাৎ সিন্ধু সভ্যতাকে অন্য একটা নাম দিয়ে আমরা বলতে পারি যে এটা হলো হরপ্পা সভ্যতা। হ্যালো, হ্যাঁ আমি আসছি, তুমি একটু গেটের এখান থেকে নিয়ে যাও, আমি অনলাইন ক্লাসে আসছি তো। ঠিক আছে, থ্যাংক ইউ। শিক্ষার্থীবৃন্দু, আমরা তাহলে এই সিন্ধু সভ্যতার আর একটি নাম হলো হরপ্পা সভ্যতা, এবং সেই হরপ্পা সভ্যতা নামে এটাও পরিচিত। সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। উন্নত নগর পরিকল্পনা দেখা যায় সিন্ধু সভ্যতার নগরগুলোতে নগরের রাস্তার পাশে ডাস্টবিন, সড়ক বাতি, পানি নেমে যাওয়ার ড্রেন, সব কিছুই একেবারে সাজানো ছিল। একতলা দুতলা ঘর বাড়িগুলোও ছিল পরিকল্পিতভাবে তৈরি। প্রত্যেক বাড়িতে পানির জন্য ছিল কুয়া, ছোট ড্রেন দিয়ে বাড়ির ময়লা পানি চলে যেত রাস্তার বড় ড্রেনে। মহেঞ্জোদারো নগরে আবিষ্কার হয়েছে এক বিশাল গোসলখানা, অনেকটা এখানকার সুইমিং পুলের মতো। হরপ্পায় পাওয়া গেছে শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার। পোড়ামাটির বেশ কয়েকটি মূর্তিও পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে চুনা পাথর ও ব্রোঞ্জের মূর্তি। বিস্তৃত এই সভ্যতার অসংখ্য সিল পাওয়া গেছে। সিলের গায়ে লিপির মতো চিহ্নগুলোর পাঠ উদ্ধারের চেষ্টা চলছে। এই সভ্যতার পাথরের বাটখারা ও পুঁথিগুলো খুবই আকর্ষণীয়। সিন্ধু সভ্যতায় ছিল অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্য ব্যবস্থা। ভারত উপমহাদেশের এই সমৃদ্ধ সভ্যতাটি 1700 খ্রিস্টপূর্বের পর আর পাওয়া যায় না। সিন্ধু সভ্যতা হারিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণও জানা যায়নি। সিন্ধু সভ্যতার পর 1000 বছর পর ভারত উপমহাদেশের কোথাও কোনো নগর সভ্যতা গড়ে ওঠেনি। তবে খ্রিস্টপূর্ব 700 অব্দে গঙ্গা নদীর অববাহিকায় আবার একটি নগর সভ্যতা বিকাশ লাভ করে। ভারত উপমহাদেশের এই সভ্যতাকে দ্বিতীয় নগর সভ্যতা বলে আখ্যায়িত করা হয়। এই পর্যন্ত ভারত উপমহাদেশের পাটালিপুত্র, চন্দ্রকেতুরগড়, চম্পা, বিদিশা, অমরাবতী ইত্যাদি নামে প্রায় 41টি
প্রায় 41টি প্রত্নস্থানে দ্বিতীয় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কার হয়েছে। বাংলাদেশের উয়ারি, বটেশ্বর এবং পুণ্ড্রবর্ধ নগর দ্বিতীয় সভ্যতার নিদর্শন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এই সিন্ধু সভ্যতার অংশ হিসাবে আমাদের বাংলাদেশে উয়ারি বটেশ্বর যে সভ্যতা আবিষ্কৃত হয়েছে খনন কাজে, উয়ারি বটেশ্বর, এটা হলো সিন্ধু সভ্যতারই অংশ। উয়ারি বটেশ্বর এইটা বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে এবং এটা নরসিংদী জেলার বেলাব উপজেলার 2টি গ্রামের বর্তমান নাম উয়ারি বটেশ্বর। প্রাচীন ব্রহ্মপুত্রের নদের তীরে অবস্থিত উয়ারি বটেশ্বর গ্রামে 2500 বছর আগে গড়ে উঠেছিল নগর সভ্যতা। উয়ারি বটেশ্বর ছিল সেই নগর সভ্যতার নগর কেন্দ্র। 2500 বছর পূর্বে গড়ে ওঠা নগর সভ্যতা একদিন ধ্বংস হয়, মাটির নিচে চাপা পড়ে। পরবর্তীকালে উয়ারি বটেশ্বর অঞ্চলে জমি চাষ, গর্ত খনন প্রভৃতি গৃহস্থালী কাজে ভূমির একটি ওলটপালট হয়। প্রাচীন নিদর্শন ভূমির উপর চলে আসে। বর্ষাকালে বৃষ্টির পর ধাতব কাঁচ ও পাথরের প্রত্নবস্তুগুলো চকচকে দেখায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেগুলো সংগ্রহ করেন এবং 1930 সাল থেকে লেখালেখি শুরু করে। দীর্ঘদিন পর 2000 সালের থেকে উয়ারি বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা হয়। প্রতি বছর খননে পাওয়া গেছে অমূল্য প্রত্নবস্তু। সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে বাংলাদেশের সভ্যতার ইতিহাস। উয়ারি বটেশ্বরে প্রাপ্ত ধাতব অলঙ্কার, স্বল্প মূল্যবান পাথর ও কাঁচের পুঁতি, চুন, সুরকি ইত্যাদি ইট নির্মিত স্থাপত্য, দুর্গ প্রভৃতি একটি সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, উয়ারি বটেশ্বরে প্রাপ্ত অলঙ্কার, স্বল্প মূল্যবান পাথর, কাঁচের পুঁতি, চুন, সুরকির রাস্তা, ইট নির্মিত স্থাপত্য, দুর্গ প্রভৃতি একটি সমৃদ্ধ পরিচয় বহন করে। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা এবং নয়াভিরাম বাটখারা বাণিজ্যের পরিচায়ক। উয়ারি বটেশ্বর ছিল একটি নদী বন্দর। আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল উয়ারি বটেশ্বর। রোলেটেড মৃৎপাত্র ও স্যান্ডউইচ কাঁচের পুঁতির আবিষ্কার উয়ারি বটেশ্বরকে ভূমধ্যসাগর এলাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে পরিণত করে। নবনিযুক্ত হাইট্রিন ব্রোঞ্জ নির্মিত পাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে উয়ারি বটেশ্বরের বাণিজ্য সম্পর্কের কথা বলে। উয়ারি বটেশ্বরের আবিষ্কার হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প। আবিষ্কৃত মৃৎপাত্র, পাথর ও কাঁচের পুঁথিতে এর চিত্রশিল্প ফুটে উঠেছে, যা উন্নত শিল্প, বস্তু ও দর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় শিক্ষার্থী, উয়ারি বটেশ্বরে প্রাপ্ত নিদর্শনগুলোর তালিকা প্রস্তুত করো। একটা প্রশ্ন তোমরা লিখে রাখতে পারো। প্রশ্নটা হলো উয়ারি বটেশ্বর বটেশ্বরে প্রাপ্ত নিদর্শনগুলোর তালিকা তৈরি করো। এটা তালিকায় খুব স্পষ্টই বোঝা যায় যে ধাতব অলঙ্কার, তারপর স্বল্পমূল্য পাথর ও কাঁচের পুঁতি, তারপরে হলো
পাথর ও কাঁচের পুঁতি, চুন সুরকি, সুরকির রাস্তা। এই অধ্যায় তোমরা পাঠ করলে এটা পারবে, এখানে কোনো অসুবিধা নেই। পাঠ 3 মহাস্থানগড়। এরপর আমাদের বাংলাদেশের আর একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া গেছে। প্রায় 2400 বছর আগে বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করৌতা নদীর তীরে গড়ে ওঠে মহাস্থানগড় বা পুণ্ডনগর। নগরটি ছিল ধন সম্পদে পরিপূর্ণ, তাই দুর্গ প্রাচীর এই পরীক্ষা দ্বারা সেটি ছিল সুরক্ষিত। কালের পরিক্রমায় পুণ্ডনগর ধ্বংস হয়ে মাটির নিচে চাপা পড়ে ঢিপি ও জঙ্গলে পরিণত হয়। দেশপ্রেমিক ফকির মজনু শাহ মহাস্থানগড় জঙ্গল থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতেন। মানুষ ভুলে যায় প্রাচীন নগরের আসল নাম। প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কার্নিংহাম 1879 সালে মহাস্থানগড়ের জরিপ করে অনুমান করেন এখানকার মাটির নিচে লুকিয়ে আছে বিখ্যাত পুণ্ডনগরের ধ্বংসাবশেষ। শুরু হয় প্রত্নতাত্ত্বিক খনন কাজ। আবিষ্কার হতে থাকে নগরের রাস্তাঘাট, ঘরবাড়ি, অলঙ্কার, মুদ্রা, পোড়ামাটির শিল্পকর্ম, লিপি প্রভৃতি। অনুমিত হয় জনহৈতিক শাসক মৌর্য শাসক সম্রাট অশোক পুণ্ডনগর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। ব্রাহ্ম লিপিতে পুণ্ডনগরের দুর্ভিক্ষের সময় প্রজাদের শস্য ও অর্থ দিয়ে সাহায্য করার আদেশ লিপিবদ্ধ আছে। এও বলা হয়েছে যে সুদিন ফিরে আসলে প্রজা সাধারণ যেন আবার রাষ্ট্রীয় কোষাগারে তা ফেরত দেন। অন্যান্য দ্বিতীয় নগর সভ্যতার মতো পুণ্ডনগরও ছিল একটি সমৃদ্ধ নগর। পুণ্ডনগর ছিল পুণ্ডবর্ধনের রাজধানী শহর। উল্লেখ্য, পুণ্ডনগরের সঙ্গে বাণিজ্যিক কারণে ভারত উপমহাদেশের অনেক নগর বন্দরের যোগাযোগ ছিল, ফলে বহু বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেনও ঘটেছিল। উর্বর ভূমি ও করতা নদীর মাধ্যমে যোগাযোগের ফলে পুণ্ডনগর এলাকায় জনবসতি ছিল। 7ম শতকে চীন দেশের পরিব্রাজক ও ধর্মব্রাজক হিয়াংসাং পুণ্ডনগরে এলাকায় 20টি বৌদ্ধবিহার এবং 100টি ব্রাহ্ম মন্দির দেখেছিলেন। প্রাচীন বৌদ্ধবিহারগুলোকে আধুনিককালের আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায়। মহাস্থানগড় দুর্গনগর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বিহার ইউনিয়নে ভাসু বিহার এবং তোতারাম পণ্ডিতের ভিটায় 2টি বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়েছে। মহাস্থানগড় দুর্গনগর সংলগ্ন গোবিন্দ ভিটায় প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল মেধে 2টি মন্দির আবিষ্কৃত হয়েছে। এরপরে আমরা বিশ্ব সভ্যতায় বন্ধুগণ, আমরা তাহলে পার্ট 1, 2, 3 এই 3টি বিষয়ের পার্ট 1-এ আমরা আজকে অধ্যয়ন করলাম ভারত উপমহাদেশের নগর সভ্যতা। সেই নগর সভ্যতায় 2700 খ্রিস্টপূর্বাব্দ থেকে সিন্ধু, সরস্বতী এবং ঘাগরা নদীর তীরে বা অববাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতার 2টি শহরের নাম ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো। এরপর পার্ট 2-এ আমরা ওয়ারি বটেশ্বরের প্রাপ্ত নিদর্শনগুলোর তালিকা তৈরি করতে পারি বা সেখানকার ওয়ারি বটেশ্বরের যে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিকগুলোর পরিচয় আমরা বই দেখে বা খাতায় তৈরি করব। এরপর পার্ট 3-এ আমরা দেখতে পাই যে মহাস্থানগড় সম্পর্কে পার্ট 3 মহাস্থানগড়। এই মহাস্থানগড়টি আবির্ভূত হয় 2400 অব্দে খ্রিস্টপূর্ব অব্দে এবং এখান থেকে যে সমস্ত জিনিসগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো
উল্লেখযোগ্য হলো রাস্তাঘাট, এরপরে হলো ঘরবাড়ি, এরপরে হলো অলংকার, তারপরে হলো মুদ্রা, পোড়ামাটির শিল্পকর্ম, পোড়ামাটির শিল্পকর্ম, এরপরে হলো তাম্রলিপি ইত্যাদি। এই জিনিসগুলো মহাস্থানগড় এ পাওয়া যায় এবং প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে বাংলাদেশে এটি সবচেয়ে বড় প্রাচীন এবং এখানের কথিত আছে যে এখানে বেহুলা লক্ষিন্দর এর বাসর ঘর সেটাও দৃশ্যমান হয়। এখন এই জিনিসটা তোমরা ইচ্ছা করলে সময় পেলে এখানে ভ্রমণ করে স্বচক্ষে এই প্রাচীন সভ্যতার সম্পর্কে তোমরা আরও কিছু জানতে পারবে বা স্বচক্ষে দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার এই অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা এই অংশের পার্ট 1 ভারত উপমহাদেশের নগর সভ্যতা, দ্যাট ইজ সিন্ধু সভ্যতা, যেটা হরপ্পা সভ্যতা নামে পরিচিত, সেটা সম্পর্কে জানলাম। এবং দ্বিতীয় পার্টে আমরা ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলার বেলাবতে যেটা অবস্থিত সেইটা সম্পর্কে জানলাম। এবং তৃতীয় পার্টে মহাস্থানগড় বগুড়া জেলার বা বগুড়ায় মহাস্থানগড় বা পুণ্ডনগর মৌর্য সম্রাট অশোকের সাম্রাজ্য এই পর্যন্ত বিস্তৃত ছিল বলে কথিত আছে এবং এইখান থেকেই ফকির মজনু শাহ ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন। এবং এই মহাস্থানগড়ের যে প্রাচীন করোধা নদীর তীরে এই সভ্যতাটি অনেকটাই প্রাচীন এবং এই আমাদের এই অঞ্চলটি যে প্রাচীন সভ্যতায় গড়ে উঠেছিল তারই উজ্জ্বল নিদর্শন বা আমরা দেখতে পাই। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিয়মিতভাবে অনলাইন ক্লাসগুলো দেখো এবং কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। ইউটিউব রোটারি স্কুল এর এখানে তোমরা এই অনলাইন ক্লাস প্রত্যক্ষ করে দেখবে বলে আমরা দেখো এবং তোমরা কমেন্ট করো এবং স্কুলের সাথে পাঠ্য বইয়ের সাথে তোমাদের যোগাযোগ অব্যাহত রাখো। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।